হচ্ছে আজকে 10 নম্বর লেকচার। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট লেকচার। আমরা দেখতেই পাচ্ছি আমাদের প্যাসেজের পার্ট আছে ইউনিট 6, আর ইংলিশ সেকেন্ড পার্টে আমাদের হচ্ছে কানেক্টরের আরেকটা পার্ট রয়ে গেছে, সেকেন্ড অংশ। তারপর হচ্ছে আমাদের কি থাকবে, গ্রাফ। এই যে আরেকটা পার্ট হচ্ছে গ্রাফ আছে। গ্রাফ কি তোমাদের আছে না? প্রবলেম থাকারই কথা। গ্রাফ চার্টের আজকে আমরা একটা ফরম্যাট শিখে নিব, ঠিক আছে? এই ফরম্যাটে আনসার করব। যতদিন কোশ্চেন আসবে এই ফরম্যাট আনসার করব, যেভাবে আসুক গ্রাফ চার্ট, হ্যাঁ পাই চার্ট, যাই আসুক না কেন, যেভাবে আসুক জাস্ট ফরম্যাটটা ফলো করবা, ইনশাআল্লাহ সর্বোচ্চ নম্বর পাবা, ঠিক আছে? তাহলে আজকে আমরা ফরম্যাটটা শিখে নিব। নেক্সট, তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, সবাই রেডি না? একদম রেডি তো? রেডি? ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। শুরুতেই প্যাসেজ থেকে আমরা আহ একটু প্যাসেজ সলিউশন করে নিই, নাকি বলো? হ্যাঁ, একটু প্যাসেজ সলিউশন আমরা করে নিই। সিন প্যাসেজ প্রথমত আমরা প্যাসেজ সলিউশন করি, নেক্সট পার্টে চলে যাব, কোয়েশ্চেন সলিউশনে চলে যাব, দেন হচ্ছে সেকেন্ড পার্টে চলে যাব, তারপর গ্রাফ এবং চার্ট করব, তারপর আমরা কানেক্টরে যদি সময় থাকে কানেক্টরে প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, নন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট মানে কি? মানে কি এভারেস্ট মানে? এভারেস্ট না, এভারেস্টের ভূমি হিসেবে মানে বিশাল বড় বড় যেই পর্বত ভূমিগুলো আছে, সেই পর্বত ভূমি হিসেবে পরিচিত কি সেটা? নেপাল। এ হচ্ছে নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। এখানে কেন কান্ট্রিজ হলো সেটা তো অবশ্যই আগেই তোমাদের জানার কথা। কেন কান্ট্রিজ হলো? ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ, কান্ট্রিজ কেন হলো? কারণ ওয়ান অফ দ্য আছে। কি আছে? ওয়ান অফ দ্য আছে। বলো তো, একদম ইজি বিষয়। ওয়ান, তারপর হচ্ছে অফ, তারপর হচ্ছে দা, ওয়ান অফ দা। বলো তো আমাকে, ম্যানগো হবে নাকি ম্যানগোস হবে? ওয়ান অফ দা ম্যানগো না ম্যানগোস? ওয়ান অফ দা ম্যানগো না ম্যানগোস? ম্যানগোস হবে, রাইট। আচ্ছা, যারা বলতেছো ম্যানগো হবে তাদের জন্য বলো তো, ভাষা আগে না গ্রামার আগে, কোনটা আগে? কি আগে, ভাষা আগে না গ্রামার আগে? ভাষা আগে। বাচ্চারা জন্মের পর যখন কথা বলতে শিখে, ওদের লাইফের প্রথম কথা কি, ভাষা না গ্রামার, কোনটা? মানে বাচ্চাটা যখন জীবনের প্রথম কথা বলে, কি কথা যেন? মা বলে, তাই না? মা বলে না? মা। তাহলে এই বাচ্চাটা কি বুঝে শুনে বলে যে মা শব্দটি নাউন, অ্যাডজেক্টিভ, জেরার না পার্টিসিপল না ইনফিনিটিভ না ভার্বাল নাউন? কি এরকম বুঝে শুনে বলে? না, অবভিয়াসলি না। তার মানে আগে ভাষা শিখে দেন হচ্ছে গ্রামার শিখে। আমরা দেখো একটু ভাষার মাধ্যমে যদি সলিউশন করি, তাহলে ম্যানগো শব্দের অর্থ কি? আম, তাই না? দা শব্দের অর্থ কি? টয়রি শিকার, টি, তাই না? অফ শব্দের অর্থ কি? র অথবা এর ষষ্ঠী বিভক্তি, তাই না? ওয়ান শব্দের অর্থ কি? এক অথবা একটি, তাই না? তাহলে কি অর্থ দাঁড়ালো? পেছন থেকে অর্থ করো। আমটির একটি, আমটির একটি, আমটি এর একটি। বলো তো, খাপ্পা না বেখাপ্পা? কি, খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা হলে শুধু বিকে। ঠিক আছে, গুড। তাহলে আমটির একটি আম কখনো হয় না আমগুলোর একটি আম হয়? কি হয় বলো তো? আমটির একটি আম না আমগুলোর একটি আম? আমগুলো। তাহলে ম্যাঙ্গোটি হবে না আম, কি আমগো হবে না আমগোস হবে? কি ম্যানগো হবে না ম্যানগোস হবে? কয় আমগোস হবে না ম্যানগোস কি হবে? ম্যানগোস হবে। তার মানে আমটির একটি আম কখনো হয় না, হবে কি? আমগুলোর একটি আম। তাহলে বলো তো, কলমটির একটি কলম না কলমগুলোর একটি কলম? পেন হবে না পেন্স হবে? পেন্স। বইটির একটি বই নাকি বইগুলোর একটি বই? বুক হবে না বুকস হবে? বুকস। গাছটির একটি গাছ নাকি গাছগুলোর একটি গাছ? কি ট্রি হবে না ট্রিজ হবে? ট্রিজ। ফুলটির একটি ফুল নাকি ফুলগুলোর একটি ফুল? কি ফ্লাওয়ার হবে না ফ্লাওয়ার্স হবে? কি বুঝতে পারছি? ওকে, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। তাহলে আমরা বুঝতেই পারলাম, তাহলে আমটির একটি আম না আমগুলোর একটি আম। তাহলে এখানে বলো তো, দেশটির একটি দেশ নাকি দেশগুলোর একটি দেশ, কোনটা হবে? কান্ট্রি না কান্ট্রিজ? কি কান্ট্রিজ হবে না? ফ্লাওয়ার, আচ্ছা, কান্ট্রিজ হবে, রাইট। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে অবশেষে আমরা এটা বুঝতে পারলাম, তাই না? ডিগ্রির ব্যবহার, এই যে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ভালো করে খেয়াল রাখতে হবে, সুপারলেটিভ ডিগ্রিতে অলওয়েজ পরে যে ওয়ান অফ দার ক্ষেত্রে যে নাউনটা শেষে থাকবে সেটা কি হবে? প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলাম তো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে যাচ্ছি। তো এরপরে কি, ভালো করে বোঝার চেষ্টা করি। এরপরে কি? এরপর হচ্ছে তাহলে মানে এশিয়া মহাদেশের মধ্যে অনেকগুলো দেশে মানে যেই আকর্ষণীয় যেই দেশগুলো আছে, চার্মিং যে কান্ট্রিজ গুলো আছে, তার মধ্যে নেপাল হচ্ছে একটি, ঠিক আছে?
আচ্ছা, এবার তারপর দেখো দা কিংডম অফ নেপাল। দা কিংডম, কিংডম মানে কি রাজ্য, অফ নেপাল, নেপালের যে রাজ্যটা আছে, ইজ আ স্মল ল্যান্ড, এটা হচ্ছে একটা ছোট ল্যান্ড, ভূমি, একটা ছোট্ট ভূমি, অফ সাবলিম বিউটি। তাহলে এই যে ভোকাবুলারি শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আমি বলেছিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট মাধ্যম, 1 নম্বর সাজেশন হচ্ছে কি থেকে, প্যাসেজ থেকে তোমরা ভোকাবুলারি শিখবা। ঠিক আছে, প্যাসেজ থেকে ভোকাবুলারি শিখবা, অর্থাৎ প্যাসেজের প্রত্যেকটি ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড, যেটাই জানো না সেটারই মিনিং তুমি নোট করে ফেলো। বলো তো তাহলে আমাকে এখানে সাবলিম মিনিংটা কি? সাবলিম মিনিং হচ্ছে মহিমান্বিত বা শ্রেষ্ঠ বা মহান বা মহৎ, তাই না? এরকম মিনিং আসবে। তাহলে এগুলো তোমরা কি করবা, এই যে বইয়ের তোমার যে বই আছে বা লেকচার আছে, লেকচার কন্টেন্ট, ওইটার পাশে লিখে ফেলবা। ঠিক আছে, তাহলে সাবলিম মানে হচ্ছে মহিমান্বিত, মহিমান্বিত। ওকে, মহিমান্বিত। আচ্ছা, তারপর গতকাল আমাদের, এই তো গত রাত চলে গেল মহিমান্বিত রজনী, তাই না? হাজার হাজার মাসেরও শ্রেষ্ঠ রাত, সেটা কি ছিল? শবে কদরের রাত। আচ্ছা, তাহলে মহিমান্বিত, তারপর মহিমান্বিত মানে অনেক অনেক বিউটি, মানে সবচেয়ে বেশি যে সৌন্দর্য দেশগুলো আছে তার মধ্যে, এর মধ্যে হচ্ছে এই নেপালের যে ল্যান্ডটা আছে সেটা। তারপর ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট, এটার আছে কি কিছু বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভেরি ইম্পর্টেন্ট, এবং এবং অনেক বেশি কি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ টেম্পলস। টেম্পলস মানে কি? মন্দির, মানে নেপালে আছে। ইট ইজ দ্য কান্ট্রি, এটা এমন একটি দেশ, দ্যাট ইজ রিচ, যা সমৃদ্ধ। দ্যাট ইজ রিচ মানে, এখানে রিচ শব্দের অর্থ কি বড়লোক? কি রিচ মানে কি বড়লোক? না, এখানে রিচ মানে হচ্ছে সমৃদ্ধ। হ্যাঁ, আচ্ছা, সমৃদ্ধ মানে অনেক বেশি উন্নত, অনেক বেশি সমৃদ্ধ, ভরপুর, সম্পদে ভরপুর। কি সেটা? ইন বিউটি। ইনসেনিক বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ঠিক আছে, বা অপার সৌন্দর্যের আধার, এরকম কিছু। অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং এখানে আছে সাংস্কৃতিক কিছু হেরিটেজ, কি ঐতিহ্য। তারপর দেখো নেপাল লাইস, নেপাল লাইস, লাইস মানে কি? শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে, তাই না? আস্তাগফিরুল্লাহ, এখানে লাইজ মানে কি ঘুমানো, শুয়ে থাকা? না, এখানে লাইজ মানে হচ্ছে অবস্থিত। লাইজ মানে কি? অবস্থিত, মনে থাকবে, অবস্থিত। তাহলে নেপাল অবস্থিত কিসের মধ্যে? এই যে বিটুইন, মানে দুইটা জিনিসের কথা বলছে, ইন্ডিয়া এন্ড কি টাইবেটান পার্ট অফ চায়না, মানে চায়নার তিব্বত অঞ্চল, ইন্ডিয়া এবং চায়নার তিব্বত অঞ্চলে অবস্থিত হচ্ছে কি নেপাল। তারপর দেখো দিস স্মল কান্ট্রি, এই ছোট্ট দেশটি, হ্যাজ অ্যান এরিয়া, এর মধ্যে কি আছে? এরিয়া আছে, মানে কতটুকু অঞ্চল নিয়ে পরিবেষ্টিত সেটা বলছে। 1,47,181, তার মানে 1,47,570 বর্গ কিলোমিটার। কোন দেশ? বাংলাদেশ। 1,47,181 বর্গ কিলোমিটার হচ্ছে, এটা হচ্ছে নেপাল। আচ্ছা, সাউদার্ন, হ্যাঁ, এটা মনে রাখবা। তারপর হচ্ছে সাউদার্ন নেপাল, মানে সাউদার্ন মানে কি? উত্তর অংশ, উত্তরাঞ্চল না, নেপালের উত্তরাঞ্চল। ইজ ট্রপিক্যাল মানে কি? ক্রান্তীয়। তার মানে এই জিনিসগুলো তোমরা নোট করে ফেলবা, ঠিক আছে? তাহলে ট্রপিক্যাল মানে কি পেলাম আমরা এখানে? ক্রান্তীয়। ক্রান্তীয় নিম্নভূমি, ল্যান্ড, নিম্নভূমি, মানে নেপালের উত্তরাংশটা হচ্ছে ক্রান্তীয় নিম্নভূমি। নন অ্যাজ, যেটা পরিচিত, নন অ্যাজ মানে যেটা পরিচিত, এটা কি পরিচিত, কি হিসেবে পরিচিত? নন অ্যাজ দা তরাই, এটা হচ্ছে ছেড়াই, মানে তরাই প্লেইনস, মানে সমভূমি। তরাই, তরাই মানে একটা জায়গার নাম। তরাই সমভূমি নামে পরিচিত এই ক্রান্তীয় যে ভূমিটা, নিম্নভূমিটা আছে, ঠিক আছে, মানে শেষাংশ বা এরকম কিছু, উত্তরের যে শেষাংশটা, এটা হচ্ছে ক্রান্তীয় নিম্নভূমি, ঠিক আছে। তারপর দেখো, হ্যাঁ, অ্যাজ দা তরাই প্লেন্স, তাহলে এখানে অ্যাজ তো প্রিপোজিশন, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো নেক্সট, কি অ্যাজ কি এখানে প্রিপোজিশন না? যেহেতু তরাই প্লেন্স, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা নাউন, একটা নাম, সো এটা হচ্ছে প্রিপোজিশন। তারপর দেখো দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশটা হ্যাজ হট সামার, মানে প্রচন্ড কি আছে? গরম, মানে সামার যে গ্রীষ্মকালটা আছে প্রচন্ড গরম, গরম। অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স, এবং ওয়ার্ম উইন্টার্স মানে কি? মানে উষ্ণ শীত। কোন অঞ্চলটা? এই যে উত্তর অংশটা। তারপর দেখো হেয়ার দা টেম্পারেচার, এখানে কি তাপমাত্রা রিচ আপ, মানে পৌঁছায়, কোন পর্যন্ত পৌঁছায়? টু 40 ডিগ্রি সেলসিয়াস, না, মানে 40 ডিগ্রি সেলসিয়াস। এটা কোন মাসে? এপ্রিল মাসে, ইন এপ্রিল অ্যান্ড মে, মানে মে মাস আর হচ্ছে এপ্রিল মাস, এই 2 মাস। তার মানে আমাদের বাংলাদেশের মতোই প্রায় কাছাকাছি, আমাদেরও তো প্রায় 40-এ চলে যায়, তাই না? 38, 40 এরকম।
তাহলে মে মাস আর এপ্রিল মাস, এই দুইটা মাস অনেক গরমকাল। এরপর দেখো অ্যান্ড মনসুন মানে কি, বর্ষার যেই বৃষ্টি হয় তখন কি ড্রেন্স, এটা এটা একদম ভিজে দেয়, ভিজিয়ে ফেলে কি দিস রিজন, এই অঞ্চলটাকে প্লাবিত করে দেয় বা ভিজিয়ে দেয়। ফ্রম জুন টু সেপ্টেম্বর, এটা হচ্ছে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, ঠিক আছে, তখন প্রচুর বৃষ্টিপাত হয়। এটা বাংলাদেশের মতো সেম। তারপর দা সেন্ট্রাল হিল মানে কেন্দ্রীয় পার্বত্য ভূমি যেটা আছে, পর্বত, হিল মানে পর্বত, ল্যান্ডস মানে হচ্ছে ভূমি, তার মানে কেন্দ্রীয় পার্বত্য ভূমি, ইনক্লুডিং যার মধ্যে অন্তর্ভুক্ত, মানে যেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোথায়, কাঠমান্ডুতে। কি মাথামুন্ডু না কাঠমান্ডু? হ্যাঁ কাঠমান্ডু। হ্যাঁ ওইটা তো মৌসুমী ভাষা, ঠিক আছে। তাহলে কাঠমান্ডু এন্ড পোখারা ভ্যালিজ, এবং পোখারা উপত্যকা, পোখারা একটা আরেকটা নাম, কাঠমান্ডু একটা নাম, পোখারা হচ্ছে আরেকটা নাম। তাহলে পোখারা উপত্যকা, এখানে কি আছে, হ্যাভ এ টেম্পারেট, মানে এখানে আছে নাতিশীতোষ্ণ, মানে যেই তাপমাত্রাটা টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ জল জলবায়ু বা নাতিশীতোষ্ণ যে আবহাওয়া সেটা আছে এখানে। এন্ড আর অলসো ইনফ্লুয়েন্স, এবং এটা আরো প্রভাবিত হয়ে থাকে বাই দ্য মনসুন, এবং মৌসুমী আবহাওয়া দ্বারা, মানে বর্ষার মৌসুম দ্বারা। তারপর দেখো নর্থ অফ দ্যাট এটার কোথায়, উত্তরে, ইজ দ্য স্লপ, একটা ঢাল আছে, ইজ দ্য স্লপ মানে অফ দ্য মেইন সেকশন, মানে প্রধান ঢালটা কোথায়, উত্তরে, কিসের ঢাল, অফ দ্য হিমালয় রেঞ্জ, মানে হিমালয় পর্বতের যে মেইন প্রধান যেই অংশটা আছে সেখানে উত্তরাংশে সে প্রধান ঢালটা অবস্থিত, মানে হিমালয় পর্বতের শেষ পার্ট। তারপর দেখো দিস পার্ট অফ নেপাল, এই নেপালের এই অংশে হ্যাজ সাম অফ দা, মানে এই যে উত্তরাংশটার কথা বলা হচ্ছে, হ্যাঁ, এই অংশটা কি আছে, হ্যাজ সাম মানে অনেক অনেক আছে, কি আছে, অফ দা হাইয়েস্ট পিকস, যে পর্বত শৃঙ্গগুলো আছে না, হাই পিকস মানে কি, পিক পিক মানে হচ্ছে শৃঙ্গ চূড়া, তাই না, একদম উঁচু যে অংশটা, হাইয়েস্ট পিকস মানে সবচেয়ে উঁচু উঁচু যে শৃঙ্গগুলো আছে সেগুলো, মানে অনেকগুলো আছে নেপালের উত্তরাংশে। অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট, এভারেস্টের, বিশ্বের মধ্যে এভারেস্টের সবচেয়ে উঁচু বা শৃঙ্গ যেগুলো আছে সেগুলো কোথায়, সেগুলো হচ্ছে নেপালের উত্তরাংশে অবস্থিত, ঠিক আছে, ওই অংশটায় অবস্থিত। ওকে, তাহলে আমরা এখান থেকে মোটামুটি কি করব, মেইন মেইন যে ওয়ার্ড গুলো আছে যেগুলো তোমার বুঝতে প্রবলেম, সেই ওয়ার্ড গুলোকে তুমি মিনিং শিখে ফেলো, সেই ওয়ার্ড গুলোকে নোট করে ফেলো, মিনিং গুলো শেখার চেষ্টা করো, ঠিক আছে। আর হচ্ছে পুরো প্যাসেজ, তোমার যে কোনো প্যাসেজে হোক না কেন, এনি প্যাসেজ, সরাসরি এই প্যাসেজের সলিউশন করার জন্য মানে কষ্ট করার প্রয়োজন নেই, এখন তো অনলাইন, আলাদিনের আলাদিনের চেরাগ আছে তোমাদের হাতে, আছে না? তোমরা এটা করবা কি, এটাকে কপি করেই জাস্ট সরাসরি গুগল ট্রান্সলেটে গিয়ে পেস্ট করে দেবা, দেখবা সুন্দর করে মিনিং আলাদিনের চেরাগের মতো বের হয়ে আসবে, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি, কোনো টেনশন নেই, মিনিং শেখা এখন একদম ইজি, তাই না, একদম ইজি মিনিং শেখা। আচ্ছা এখন আমরা কি করব, এখন তাহলে আমরা কয়েকটা কোয়েশ্চেন সলিউশন করি, হ্যাঁ রেডি? ওকে সবাই রেডি? দেখো তোমাদের জন্য প্রথম কোয়েশ্চেন রেডি হচ্ছে, তোমাদের জন্য প্রথম পোল, সবাই দ্রুত সলিউশন করার চেষ্টা করব, রেডি? নেপাল ইজ আ কান্ট্রি, নেপাল হচ্ছে একটি দেশ, দ্যাট ইজ রিচ, যা সমৃদ্ধ, ইন সাইনিক বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্যে, অপার সৌন্দর্যে, এন্ড কালচারাল হেরিটেজ এবং হচ্ছে কি সাংস্কৃতিক ঐতিহ্যে। দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যান্ড ড্যাশ, কি হবে তাহলে, ওয়ার্ড দ্যাটটা কি হবে, এ হচ্ছে দ্যাট, এই দ্যাট শব্দটি কোন পার্টস অফ স্পিচ না, ওকে কোন পার্টস অফ স্পিচ, যদিও ম্যাক্সিমামের আনসার রাইট, শুক্রিয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের আনসারটা রাইট হয়েছে, কিন্তু যারা নাউন আনসার করেছো তারা ফার্স্ট ডিভিশনে ফেলটুস, যারা ভার্ব আনসার করেছো তারা সেকেন্ড ডিভিশনে ফেলটুস, যারা অ্যাডভার্ব আনসার করেছো তারা থার্ড ডিভিশনে ফেলটুস। তাহলে রাইট আনসার হবে নান অফ দিস। আসলে নান অফ দিস তো রাইট আনসার না, রাইট আনসার তো একটা আছে, সেটা কি বলতো, এটা হচ্ছে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এখানে কি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আর যদি শুরুতে থাকতো তাহলে ওই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট দোজ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না, কিন্তু এখানে কিন্তু রিলেশন তৈরি করলো। হ্যাঁ, দিস ইজ আ কান্ট্রি দ্যাট ইজ রিচ, তার মানে কোনটা রিচ, এই যে কান্ট্রিটাই তো ইজ রিচ, তাই না, তার মানে দ্যাটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে কান্ট্রি, দ্যাটের অ্যান্টিসিডেন্ট কি, তার মানে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, বলো রিলেটিভ প্রোনাউন কি কি কি, একটা হচ্ছে দ্যাট, আরেকটা হচ্ছে হু, আরেকটা কি, আরেকটা হচ্ছে হুইচ, মানে মোস্ট ইম্পর্টেন্ট রিলেটিভ প্রোনাউন গুলো হু হুইচ দ্যাট এই রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউন গুলো আমরা পেলাম, তাহলে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে হচ্ছে ভার্ব বসে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, আমাকে অ্যান্টিসিডেন্ট বানানটি লিখে দাও তো, চ্যাট বক্সে লিখে দাও অ্যান্টিসিডেন্ট বানান, জানি দুই একজন বাদে বাকি কারো হবে না, তবু লেখো অ্যান্টিসিডেন্ট। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভয়ানক অবস্থা, দুই একজন ছাড়া বাকি কারো হচ্ছে না।
অ্যান্টিসিডেন্ট বানান। দেখো অবস্থা, অ্যান্টিসিডেন্ট বানান আমরা যদি না পারি, যে কোনো একটা ক্লাসে, যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় না, একটা ক্লাসে বললে যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক না কেন, একজন বা দুইজন পারে, বাকি কেউ পারে না। 100 জন থাকলেও পারে না, জানো, এরকম অবস্থা। ওই যে লাইভ সরাসরি যে ক্লাসগুলো হয়, মানে প্র্যাকটিক্যাল ফিজিক্যাল, এই হচ্ছে পরিস্থিতি। তাহলে অ্যান্টিসিডেন্ট বানান কেন ভুল করি আমরা, বলো তো? আজকের পর থেকে ভালো করে খেয়াল রাখবে, অ্যান্টিসিডেন্ট বানান কি, বানানটা, অ্যান্টিসিডেন্ট বানানটা একদম ভালো করে আমরা খেয়াল রাখবো। অ্যান্টিসিডেন্ট বানান কি হবে? এই যে এ, তারপর হচ্ছে এন, এন, তারপর দেখো টি, এরপর হচ্ছে ই, এন টি। এটাই তো আমরা ভুল করি, অনেকে আই লিখি না, এন টি আই না, এন টি। তারপর দেখো সি, এরপর হচ্ছে ই, তার মানে সি এর পরে অনেকে আই লিখি, তাহলে ওইটাও বাদ। এন টে সে, তারপরে দেখো ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এন টি, অ্যান্টিসিডেন্ট মনে থাকবে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট বানান, কখনো ভুল করবো না। তাহলে এটা হচ্ছে কি অ্যান্টেসেডেন্ট, অ্যান্টেসেডেন্ট, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। যাদের যাদের হয়েছে থ্যাঙ্কস আ লট। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম, বুঝে ফেললাম অ্যান্টিসিডেন্ট বানানটা, এটা যেন আর ভুল না করি। ওকে, তাহলে এখানে কোনো আই আছে বলো তো? কোনো আই আছে? আই কোন জেলার ভার্সন? নিউখালী না? তাহলে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী কোনো পাবলিকের স্থান এই বানানে নাই, তাই না? এই যে আমি কি কাউকে গালি দিয়েছি? না, তাহলে কেউ রাগ করবো না, হ্যাঁ। তাহলে অ্যান্টিসিডেন্ট আমরা বুঝেই ফেললাম। নেক্সট দেখো, নেক্সট, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? এখানে দ্যাট হচ্ছে একটি প্রোনাউন, তাই না? রিলেটিভ প্রোনাউন, দ্যাট মিন্স রিলেটিভ প্রোনাউন হবে, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন তো আর আমাদের পার্সিভ স্পিচ না, পার্সিভ স্পিচ হচ্ছে প্রোনাউন। ওকে, শেষ। এবার চলে যাচ্ছি তোমাদের জন্য আর একটি কোশ্চেন, আগেরটা শেষ, এখন দেখি কারা কারা পারো। ঘটনা হচ্ছে এখানে ডিসপাইটটা তাহলে কি? দেখো এর পরে কি আছে, এরপরে আছে ইটস মডেস্ট সাইজ, ইটস মডেস্ট সাইজ, তার মানে এই পুরোটা অংশ হচ্ছে একটা নাউন ক্লোজ, তাই না? এই পুরোটা অংশ কি? ইটস মডেস্ট সাইজ হচ্ছে নাউন ক্লোজ না নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ হওয়ার কারণে দ্যাট মিন্স এটা একটা নাউন। আর নাউন বা প্রোনাউনের পূর্বে পজিশন, নাম হচ্ছে তার প্রিপজিশন। কোন পজিশন? প্রিপজিশন। ওকে, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ না, নাউন বা প্রোনাউনের পূর্বে পজিশন প্রিপজিশন। ওকে, তাহলে নাউন হবে না, ভার্ব হবে না, অ্যাডভার্ব হবে না। আনসার হচ্ছে কি? নান অফ দিস। ক্লিয়ার একদম? শেষ, ঝামেলা শেষ। ওকে, তাহলে ডিসপাইট its modest size, Sri Lanka has a population of about 20 million. 20 million মানে এটা সাইজ অনেক ছোট, একদম কম, তবুও কি 20 মিলিয়ন কি আছে, মানুষ আছে, পিপল বাস করে। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাচ্ছে আমরা সামনে, নেক্সট। হ্যাঁ, নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ, নাউন অথবা প্রোনাউন, তাদের পূর্বে পজিশন হচ্ছে প্রিপজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। ওকে, আচ্ছা দেখো তো একটি সেন্টেন্স, কি যেন ছিল আমাদের? নান, তারপর ছিল বাট, তারপর কি যেন? আল্লাহ, তারপর কি ছিল? আল্লাহ ক্যান হেল্প আস। বলো এই সেন্টেন্সের মিনিংটা কি? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এই সেন্টেন্সের মিনিংটা কি? মিনিংটা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না। আচ্ছা, ডেসপাইটের সাথে কখনো অফ বসে না, এটা ভালো করে খেয়াল রাখবা। ইনস্পাইটের সাথে অফ বসে সত্ত্বেও, আর ডেসপাইটের সাথে নেভার এভার কখনো অফ বসবে না, ডেসপাইট হচ্ছে সিঙ্গেল থাকবে। ঠিক আছে, আচ্ছা নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে বাট শব্দটি কোন পার্টস অফ স্পিচ সেটা জানাও তো? এটা তো জানার কথা, এর আগেও ক্লাসে হয়েছিল। এখানে বাট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? প্রিপজিশন, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। কেন অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার হলো? এই বাট হচ্ছে একটি প্রিপজিশন। কেন? দেখো এরপরে আল্লাহ শব্দটি আছে, তাই না? আল্লাহ নাউন অথবা প্রোনাউনের পূর্বে পজিশন, নাম হচ্ছে তার প্রিপজিশন, এই হচ্ছে একটা বিষয়। প্রিপজিশন একটি বিষয় না, নাউন বা প্রোনাউনের পূর্বে পজিশন। আচ্ছা, এই হচ্ছে একটা কথা। আরেকটা কথা দেখো, এই সেন্টেন্সের অর্থ কি? এই সেন্টেন্সের অর্থটা হচ্ছে কি? নান ক্যান হেল্প আস, কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না, কে ছাড়া? বাট আল্লাহ। কেউ আমাদেরকে, নান ক্যান হেল্প আস, কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না আল্লাহ ছাড়া। তাহলে এখানে বাট শব্দের অর্থ কি পেলাম? এখানে বাট শব্দের অর্থ পেলাম ছাড়া। ছাড়া মানে কি? ছাড়া মানে হচ্ছে ব্যতীত। ছাড়া মানে কি? ব্যতীত। আর ব্যতীত মানে কি? ব্যতীত মানে হচ্ছে উইদাউট। ব্যতীত মানে কি? উইদাউট। আর উইদাউট মানে কি? উইদাউট মানে হচ্ছে প্রেপোজিশন। কোন পজিশন? প্রেপোজিশন। ঠিক আছে, এরকম। তার মানে নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন ফ্রেজের পূর্বে
ঠিক আছে, পজিশন হচ্ছে প্রিপজিশনের। ওকে, আর প্রিপজিশন এখন তুমি বলতে পারতে এখানে বাট, তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে তো অ্যাডজেক্টিভও হইতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে তোমাকে অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে দিলে সেন্টেন্সটা মিনিংফুল থাকবে। ঠিক আছে, সেন্টেন্স কি থাকবে? মিনিংফুল থাকবে। কিন্তু যখন অ্যাডজেক্টিভটাকে তুমি সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিবে, যখন সেন্টেন্স থেকে তুমি অ্যাডজেক্টিভকে বাদ দিয়ে দিবে তখন কিন্তু সেন্টেন্সের মিনিং থাকবে না। যেমন দেখো, হি ইজ আ বয়, হি ইজ আ গুড বয়। সেন্টেন্সটা তুমি এভাবে লেখো, হি ইজ আ গুড বয়। বলো তাহলে এখানে বয় কি নাউন না? তার নাউনের পূর্বে তো প্রিপজিশনও হয়, হয় না? হয় কি না? হয়, কিন্তু এটা প্রিপজিশন না। এটা প্রিপজিশন না, কারণ গুডকে তুমি বাদ দিয়ে দাও। যদি প্রিপজিশন হয় তাহলে সেন্টেন্স মিনিংফুল হবে না। তাহলে হি ইজ আ বয় সেন্টেন্স হলো কি না? ইয়েস হলো। ঠিক আছে না? কিন্তু দেখো এই সেন্টেন্সটা তুমি এখানে গুড বাদ দিয়ে দাও, বাদ দিলে কিন্তু সেন্টেন্স হচ্ছে। তাহলে বাদ দিলে যখন সেন্টেন্স হবে তখন সেটা অ্যাডজেক্টিভ। এখন তুমি এখান থেকে যদি ডেসপাইটটাকে বাদ দিয়ে দাও তাহলে কি সেন্টেন্স হবে? এটার মডেস্ট সাইজ থাকা সত্ত্বেও, এই সত্ত্বেও কথাটা তো আসতেছে না। এটার মডেস্ট সাইজ, তারপরে কি শ্রীলঙ্কা হ্যাজ এ পপুলেশন, তাহলে কিন্তু সেন্টেন্স আর মিনিংফুলি হচ্ছে না। ঠিক আছে, এই জন্য এটা ডেসপাইটটা অ্যাডজেক্টিভ হবে না। ওকে, অ্যাডজেক্টিভ হলে এই ডেসপাইটকে বাদ দিলে সেন্টেন্স মিনিংফুল হইতো, কিন্তু এখানে ডেসপাইটকে বাদ দিলে সেন্টেন্স মিনিংফুল হবে না। ক্লিয়ার একদম? ওকে, তাহলে চলে যাচ্ছে আমরা সামনে। নেক্সট তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন রেডি? রেডি সবাই? ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি পারো কিনা। আচ্ছা, খুব দ্রুত আনসার করে ফেলি। আমরা প্যাসেজ থেকে হচ্ছে সবচেয়ে যে কঠিন কোয়েশ্চেন গুলো হয়, তোমাদের দুইটা কোয়েশ্চেন কঠিন হয় প্যাসেজ থেকে। প্যাসেজ থেকে কিন্তু মাল্টিপল চয়েস আনসার করা একদম ইজি, কিন্তু দুইটা কোয়েশ্চেন কঠিন হয়। সেটা কি কি জানো? একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বের করা, মানে একটা ইজি শব্দ দিয়ে দিবে, খুঁজে বের করো নিচের কোনটা অ্যান্টোনিয়াম অথবা নিচের কোনটা সিনোনিম। কিন্তু এই নিচের চারটা ওয়ার্ডের মিনিং জানা না থাকলে এমন কোনো বাপের বেটা নেই যে এটা আনসার করে আসতে পারবে। তাহলে কি করতে হবে? ভোকাবুলারি শিখতে হবে প্রচুর পরিমাণ। ঠিক আছে, ভোকাবুলারি কোনো বিকল্প নেই। যত বেশি শিখে নিবে শব্দ তত বেশি কোশ্চেনকে করতে পারবে জব্দ। ঠিক আছে, আচ্ছা। ওকে, তারপর হচ্ছে কি, একটা হচ্ছে ভোকাবুলারি শিখা, আর দ্বিতীয় অপশন হচ্ছে তোমাদেরকে, মানে দ্বিতীয় যেটা, মানে ভোকাবুলারি পার্ট থেকে একটা কোশ্চেন, আর সেকেন্ড পার্টের কোশ্চেন হচ্ছে পার্সোভিসিস থেকে। এই দুইটা কোশ্চেন কিন্তু আনসার করা ইজি না, অনেক কঠিন। সো এই জন্য আমরা পার্সোভিসিসের পার্টটা অনেক গুরুত্ব দিচ্ছি এখন থেকেই। তোমাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। মাশাল্লাহ, পার্সোভিসিস অনেকটাই ভালো আমরা। তবুও আমরা এই কোশ্চেনে এসে আমরা কি করেছি? 53% ভুল করেছি। 53%। কত পার্সেন্ট? 53%। এখন ঘটনা হচ্ছে এখানে আছে সুইফট, সুইফট অ্যাওয়ে, সুইফট অ্যাওয়ে। আচ্ছা, এখন বলো, এখানে অ্যাওয়েটায় সুইফট ভার্বকে মডিফাই করছে। প্রথম কথা হচ্ছে ভার্বের সাথে যখন সাথে সাথে এরকম প্রিপোজিশন গুলো থাকে, ওগুলো আসলে প্রিপোজিশন থাকে না, ওগুলো হয়ে যায়, এই পুরো অংশটার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। বলো পুরো অংশটার নাম কি? পুরো অংশটার নাম হচ্ছে কি ভার্ব? গ্রুপ ভার্ব। ভালো করে খেয়াল রাখবে আজকের পর থেকে, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। এটার আরেকটি নাম আছে, বলো তো কি? এটার আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। কি ভার্ব? ফ্রেজাল ভার্ব। এটার আরেকটা নাম আছে, বলো তো কি? এটার আরেকটা নাম হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। প্রেপজিশনাল। তাহলে গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রেপজিশনাল ভার্ব। তাহলে এই যে গ্রুপ ভার্ব, প্রেপজিশনাল ভার্ব, এই ভার্বগুলো আছে না, এগুলো, হ্যাঁ, কোন বানানটা? গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, এই গ্রুপ, হ্যাঁ ঠিক আছে, গ্রুপ। আচ্ছা, গ্রুপ ভার্ব, প্রিপজিশনাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। গ্রুপ ভার্ব, প্রিপজিশনাল ভার্ব, আর হচ্ছে ফ্রেজাল ভার্ব। আচ্ছা, এখন গ্রুপ ভার্ব, প্রিপজিশনাল ভার্ব আর ফ্রেজাল ভার্ব এগুলো কিভাবে আসে সেটা আমরা একটু দেখে নিই। আসে হচ্ছে যেমন তোমাদের পরিচিত, একদম জনম জনমের পরিচিত, হ্যাঁ, হ্যাঁ অনেক বেশি পরিচিত এমন একটি গ্রুপ ভার্ব হচ্ছে হ্যাঙ্কার আফটার। কি আফটার? হ্যাঙ্কার, তারপর হচ্ছে আফটার। বলো তো হ্যাঙ্কার আফটার শব্দের অর্থ কি? হ্যাঙ্কার আফটার মানে লালায়িত, তাই না? হ্যাঙ্কার আফটার আছে না এরকম লালায়িত? লালায়িত মানে কি? পিছনে ছোটা, লালায়িত। আচ্ছা, পিছু ছোটা, তাই না? এরকম। তারপর দেখো আরেকটা আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে থার্স্ট আফটার। কি কি আছে? থার্স্ট আফটার, থার্স্ট, তারপর হচ্ছে আফটার। এই থার্স্ট আফটার মানে কি? থার্স্ট আফটার মানে হচ্ছে
মানে এটাও হচ্ছে লালায়িত বলতে এটা ভালো, এটা হচ্ছে পজিটিভ দিক, মানে ধরো ক্যারিয়ারের জন্য থার্স্ট আফটার, পড়াশোনা শেখার জন্য থার্স্ট আফটার, এরকম কিছু একটা, মানে উচ্চাকাঙ্ক্ষা, এরকম কিছু উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। আচ্ছা, তারপর নেক্সট তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি গ্রুপ ভার্ব গুলো। তারপর দেখো আরো আছে হচ্ছে নেমড আফটার, না? নেমড আফটার, এই যে নেমড আফটার মানে কি? নেমড আফটার এক একটা কিন্তু এক এক রকম মিনিং আসছে, তাই না? নেমড আফটার মানে হচ্ছে নামানুসারে, কি অনুসারে? নাম অনুসারে, তার মানে নামানুসারে, নামানুসারে মানে থাকবে। আচ্ছা, এরপর আরো দেখি আমরা পাই কিনা। যেমন আরো হচ্ছে সুন আফটার, আছে না এরকম? সুন আফটার, সুন আফটার, সুন। আমি শুধু আফটার দিয়ে নিচ্ছি, মানে গ্রুপ ভার্ব গুলো অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই গ্রুপ ভার্ব গুলো। সুন আফটার, তাহলে সুন আফটার মানে কি? এটার মানে হচ্ছে শীঘ্রই। সুন আফটার মানে কি? শীঘ্রই। ঠিক আছে, সুন আফটার মানে শীঘ্রই। আর শীঘ্রই বানান কি হবে? শীঘ্রই বানান হবে রস্যই, না? হ্যাঁ, শীঘ্রই। তারপর দেখো আর আছে না আফটার দিয়ে? আর আছে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, গুড। আরো আছে টেক আফটার, না? টেকস আফটার, টেক আফটার, বলো তো টেক আফটার মানে কি? টেক আফটার বা টেকস আফটার মানে কি? টেক আফটার মানে হচ্ছে মতো, কি? টেক আফটার মানে হচ্ছে কি? মতো। মতো মানে কি? সদৃশ। ছেলেটি তার বাবার মতো, মেয়েটি তার মায়ের মতো, এইরকম। ঠিক আছে। তারপর আর কি আছে? লুক আফটার আছে, আছে না? হ্যাঁ, অনেকেই বলেছো লুক আফটার। ঠিক আছে, তোমাদেরটাও লিখলাম লুক আফটার। লুক আফটার মানে কি? লুক আফটার মানে কি? লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, তাই না? মানে কেয়ার নেয়া, কেয়ার, লুক আফটার। বুঝতে পারছি। তার মানে দেখো কত রকমের হয়ে থাকে, তাই না? হ্যাঁ, পরিচর্যা করা, দেখাশোনা করা, এইরকম। তার মানে আফটার দিয়ে দেখো কতগুলো গ্রুপ ভার্ব। তাহলে এরকম যখন গ্রুপ ভার্ব গুলো থাকবে না, মূলত বিফোর, আফটার, এই বিটুইন, এগুলো কি প্রিপজিশন না? কিন্তু যখন দেখবা ভার্বের সাথে আছে গ্রুপ ভার্ব হয়ে, তখন যে পরের যে প্রিপজিশন গুলো থাকে ওগুলো কি হয়ে যায়? অ্যাডভার্বে পরিণত হয়ে যায়। তাহলে এখানে সবগুলো আফটার কি বলো? এই সবগুলো আফটার হচ্ছে অ্যাডভার্ব। কি ভার্ব? আজকের পর থেকে মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে এগুলো হচ্ছে মানে এই গ্রুপ ভার্ব গুলো, ফ্রেজাল ভার্ব গুলো, প্রিপজিশনাল ভার্ব গুলো, সেগুলো ভার্বের সাথে যে ওয়ার্ডটা থাকে সেগুলো হয়ে যাবে অ্যাডভার্ব। কি ভার্ব? অ্যাডভার্ব। তাহলে এখানে সুইফট হবে, এখানে ওটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, তাহলে বি হবে না, এ হবে না, নান অফ দিস হবে না। নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। এখন আমরা কি করব দেখি সামনে কি করতে পারি। তাহলে প্যাসেজ গুলো তোমরা এভাবে সলিউশন করে ফেলবা, বলেই দিলাম ওয়ে কিভাবে করবা। এখন তাহলে আমরা একটু চলে যাচ্ছি সেকেন্ড পার্টে। এই কোথায়? সেকেন্ড পার্টে চলে যাচ্ছি আমরা। গ্রাফ চার্ট করব। ঠিক আছে, গ্রাফ চার্টই করি আগে। হ্যাঁ, গ্রাফ চার্ট, গ্রাফ এন্ড চার্ট, এই পার্টটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। শুধুমাত্র জানা না থাকার কারণে বহু স্টুডেন্টরা আনসার করে না এই গ্রাফ আর চার্ট, বুঝছি। বাট একদম ইজি। ওকে, তোমাদের জন্য সেই ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি, একদম ইজি ফরম্যাট, নর্মাল ফরম্যাট। সো স্লাইড তো দিয়ে দেওয়া হবে, আশা করি প্রবলেম হবে না ইনশাল্লাহ, স্লাইড পেয়ে যাবা। তবু তবু যদি প্রবলেম হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নো প্রবলেম। তাহলে সাম ইম্পর্টেন্ট কনজাংশনস অর কানেক্টরস, তাহলে ইম্পর্টেন্ট যে কানেক্টর গুলো ইউজ হয়ে থাকে সেগুলো আমরা এখান থেকে একটু ধারণা নিয়ে নেব। এক নাম্বার, দেখো প্রথমত এই যে গ্রাফ এবং চার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট গুলো, তার মধ্যে এক নাম্বার তোমরা কিভাবে কিভাবে শুরু করে দিবা? লিখবা হচ্ছে দ্য গ্রাফ ইন্ডিকেটস অথবা শোজ অথবা রিপ্রেজেন্টস, এই লাইনটা দিয়ে এক নাম্বার দিয়ে শুরু করবা এইভাবে। ঠিক আছে, এখান থেকে শুরু করবা। তারপর হচ্ছে মেইন সাবজেক্ট, মানে এটা লেখার পরে দ্য গ্রাফ রিপ্রেজেন্টস, মানে এখানে কি বললো, মেইন যে কথাগুলো সেগুলো, মানে হাইলাইট, হেডলাইন, যেগুলোকে হেডলাইন বলা হয়, সংবাদ শিরোনাম বলা হয়, এই পার্টটা তোমরা এখানে লিখে ফেলবা। ঠিক আছে, তো এখন আমরা সলিউশন করব হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। তো এখানে তো কানেক্টরের কিছু পার্ট দেয়া আছে প্লেস বা পজিশন বোঝাতে, এই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিবা তাহলেই হবে। প্লেস বোঝাতে বা পজিশন বোঝাতে মানে পুরো প্যাসেজ আকারে যে তোমাদের কানেক্টর গুলো থাকবে, কানেক্টর প্যাসেজ আকারে যেগুলো থাকবে, সেখানে কিন্তু এমন অনেক অনেক অনেকগুলো লাইন আছে যেখানে পজিশন বোঝাবে বা প্লেস বোঝাবে। অনেক জায়গায় এমন থাকবে যে যেখানে কারণ বোঝাবে, ইফেক্ট বোঝাবে, এরকম। তাহলে পজিশনের ক্ষেত্রে অ্যাভাব, অ্যাভাব কি পজিশন না? উপরে, অ্যাডজাসেন্ট সংলগ্ন, বিলো নিচে,
বিয়ন্ড, তারপর হচ্ছে হেয়ার, ইন ফ্রন্ট অফ, কি নিয়ার বাই, দেয়ার, হেয়ার, এগুলো কি পজিশন বোঝায় না? সবগুলো কিন্তু পজিশন। তারপর দেখো কজ এন্ড ইফেক্ট, এগুলো কি যেমন অ্যাকর্ডিংলি অনুসারে না, কনসিকুয়েন্টলি এটা অনুসারে, অ্যাজ এ কনসিকুয়েন্স অনুসারে না, হেন্স, তারপর হচ্ছে সো, দেয়ারফর, দাস, বিকজ, অ্যাজ এ রেজাল্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর এখানে দেখো অ্যাডিশনাল সাপোর্ট বা এভিডেন্স, যেমন অ্যাডিশনালি মানে আরো যোগ করা হচ্ছে, অতিরিক্ত, অ্যাগেইন আরো, অলসো আরো, বিসাইড পাশাপাশি, ফার্দার, ফার্দার মোর মানে আরো, আরো আরো, ঠিক আছে, মোরেভার আরো আরো না এরকম, ইন অ্যাডিশন দেন মানে আরো কিছু আছে, অতিরিক্ত বোঝায় সেই ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো ফাইনালি কি, কনক্লুশন বা সামারির ক্ষেত্রে, কনক্লুশন বা সামারি সেই ক্ষেত্রে কি ফাইনালি, ফাইনালি দিয়েই তো কনক্লুশন দেয় নাকি, সামারিটা নেয়, হ্যাঁ, হাইলাইটেড পয়েন্ট গুলো। তারপর ইন আ ওয়ার্ড মানে এক কথায় বলা যায়, ইন ব্রিফ, তারপর হচ্ছে ইন কনক্লুশন, ইন ব্রিফ মানে কি সংক্ষেপে, ঠিক আছে, ইন ডিটেলস মানে বিস্তারিত, ইন ইন ব্রিফ সংক্ষেপে, ইন কনক্লুশন, ইন দ্য এন্ড, কি অন দ্য হোল, দাস, কি টু কনক্লুড, টু সামারাইজ, তারপর হচ্ছে ইন সামারি, ঠিক আছে, এইগুলো ইউজ করা যায়। তার মানে এই পার্টগুলো জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। এবার নেক্সট তোমাদের জন্য কোয়েশ্চেন, 4 নাম্বার পোল কোয়েশ্চেন, রেডি সবার জন্য? দেখি এবার কারা কারা পারি। মূলত কানেক্টর সম্পর্কে এর আগেও ধারণা দেওয়া হয়েছিল। কানেক্টর গুলো অলওয়েজ সেন্টেন্সের শুরুতে থাকে, কানেক্টর গুলো অলওয়েজ সেন্টেন্সে কোথায় থাকবে, শুরুতে থাকবে। আর লিঙ্কার গুলো কোথায় থাকবে, মাঝে থাকবে, তাই না? গত ক্লাসে বলেছিলাম, মানে সাধারণত এরকম হয়, হ্যাঁ। আর মনে রাখতে হবে মানে প্যাসেজ প্যাসেজ আকারে যে কানেক্টর গুলো থাকে, হ্যাঁ হ্যাঁ, প্যাসেজ আকারে যে কানেক্টর গুলো থাকে সেইখানে গ্যাপগুলোর মধ্যে সেম কানেক্টর বারবার ইউজ করা হারাম। তার মানে সেম কানেক্টর, একই কানেক্টর মানে একই ওয়ার্ড বারবার ইউজ করা যাবে না প্যাসেজে যে কোশ্চেন গুলো থাকবে, ঠিক আছে? এটা আমরা কখনো করব না। তাহলে সিনোনিম ইউজ করতে হবে, যে কোনো সিনোনিম, মানে কানেক্টরের তো সিনোনিম অভাব নাই, অনেক আছে, তাই না? আবার সেম গ্যাপে একাধিক কানেক্টর ইউজ করাও নাজায়েজ, মানে থাকবে সেম গ্যাপের মধ্যে একাধিক মানে একের অধিক কানেক্টর আমরা ইউজ করব না, মনে থাকে যেন এটা, হ্যাঁ। তাহলে এখানে দেখি আমরা কোনটা রাইট অ্যান্সার হবে। এখানে রাইট অ্যান্সার কি, হি ডিডন্ট স্টাডি হার্ড, সে কঠোর পরিশ্রম করেনি, সে কঠোর পরিশ্রম করেনি, এবং হি পাস দ্য এক্সামিনেশন, যদি আমরা 1 নাম্বার দিই তাহলে এবং সে পরীক্ষায় পাশ করেছিল, হইলো? হয়নি, এটা বেখাপ্পা। চলে যাচ্ছি বিতে, সে কঠোর পরিশ্রম করেনি তাই সে পরীক্ষায় পাশ করেছে, কি খাপ্পা না বেখাপ্পা? বি নাম্বারও বেখাপ্পা। ইন কেস, যেন না, যদি, কি এটা কি হয়? হয় না, তার মানে চলে যাচ্ছে আমরা, সে কঠোর পরিশ্রম করেনি, নেভারথলেস মানে কি তথাপিও বা তবুও, নেভারথলেস মানে তবুও, তবু হি পাস দা এক্সামিনেশন, এক্সামিনেশনে পাস করেছে, ঠিক আছে। খাপ্পা মানে কি, খাপ্পা মানে মিল, খাপ্পা মানে সমান, খাপ্পা মানে মিল, খাপ্পা মানে কি মিল, খাপ্পা মানে সামঞ্জস্যতা, ঠিক আছে। ওকে, ইফ শব্দের অর্থ কি, ইফ মানে যদি, ইনকেস মানে যদি, ইফ শব্দের অর্থ যদি, ইনকেস শব্দের অর্থ যদি, তাহলে এটা হচ্ছে জ দয়রে শিকার দি, যদি। ইফ, ইফ ইফ হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে, নিশ্চিত ক্ষেত্রে, আর ইনকেস হচ্ছে অনিশ্চিত ক্ষেত্রে। যেমন ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব, তাহলে এটা নিশ্চিত ক্ষেত্রে। কিন্তু ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় আমি বের হব, তাহলে বৃষ্টি হওয়াটা কি নিশ্চিত বলো, ইয়েস অর নো? বৃষ্টি হওয়াটা কি নিশ্চিত? আবিদ কি বলেছো? না, বৃষ্টি নিশ্চিত না, সেই ক্ষেত্রে কিন্তু ইনকেস ইউজ হবে, ঠিক আছে। ওকে, রাইট অ্যান্সার এখানে ডি। চলে যাচ্ছে আমরা আরেকটি লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন সবার জন্য, রেডি? ওকে, দেখি এবার কারা কারা পারো এই কোশ্চেনের সলিউশন করো। পোল রেডি? লাস্ট এন্ড ফাইনাল পোল, রাইট অ্যান্সার কি হবে? আমি ঘুমোতে পারিনি, ড্যাশ আই ওয়াজ ভেরি টায়ার্ড, যেহেতু আমি অনেক টায়ার্ড ছিলাম। তাহলে আনলেস, যদি না আমি অনেক টায়ার্ড ছিলাম, না, সো দ্যাট যাতে করে আমি অনেক টায়ার্ড ছিলাম, না, যাই হোক আমি অনেক টায়ার্ড ছিলাম, না, তাহলে অ্যাজ আই ওয়াজ ভেরি টায়ার্ড, যেহেতু আমি অনেক কি ছিলাম, টায়ার্ড ছিলাম। তবে টায়ার্ড থাকলে ঘুমায়, এখানে যদিও দিলে হয়তো, কিন্তু যদিও নাই, যদিও আমি অনেক টায়ার্ড ছিলাম তবু আমি ঘুমাতে পারিনি, মানে টায়ার্ড থাকলে কিন্তু মানুষ ঘুমায়, এটা কিন্তু বিষয়টা একটা বিষয়।
আচ্ছা, তাহলে এখানে যদিও দিলে আনসারটা হইতো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট। সবার জন্য মজার চমৎকার একটি কোয়েশ্চেন, পুরো প্যাসেজ আকারে কানেক্টর, প্রত্যেকটাতে আমরা কানেক্টর বসাবো। নাম্বার 1, দ্য গ্রেটনেস অফ আ বুক ডিপেন্ডস ড্যাশ। বলো রাইট আনসার কি হবে? ডিপেন্ডস ড্যাশ অন দ্য accountability among the readers. কি নির্ভর করে, মানে রিডারদের যে ক্ষমতা আছে পড়াশোনার, সেটার উপর। এটার উপর কি ডিপেন্ড করে? একটা বইয়ের মহত্ব, বইটা কি আসলে ভালো না খারাপ নাকি। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হতে পারে? অনেক ইজি না? হ্যাঁ, গুড, অনেক ইজি। তাহলে এখানে হবে মেইনলি। তাহলে এক নম্বর হচ্ছে ডিপেন্ডস মেইনলি। তাহলে এখানে আমরা মেইনলি দিতে পারি। আর কি দিতে পারি বলো তো? মেইনলি দিতে পারি। আর কি দিতে পারি? আর হচ্ছে মোস্টলি। হ্যাঁ রাইট, মোস্টলি দিতে পারি। আর কি দিতে পারি? মোস্টলি দিতে পারি। আর কি? আর দিতে পারি হচ্ছে টোটালি। না, গুড, টোটালি। তাহলে আমরা টোটালি ইউজ করতে পারি। আর কি ইউজ করতে পারি? টোটালি দিয়ে দিলাম। জেনারেলি, হ্যাঁ দেওয়া যায়। আর কি দেওয়া যায়? লার্জলি, হ্যাঁ দেওয়া যায়। আর কি দেওয়া যায়? স্পেশালি দেওয়া যায়। না, চমৎকার একটি শব্দ, স্পেশালি। ওকে, যে কোনো একটা ইউজ করতে পারো। তার মানে এই সবগুলো আমরা একসাথে ইউজ করব না। এই যে যতগুলো আমরা লিখলাম না, 4-5টা একসাথে দিয়ে দিব একটা একটা গ্যাপের মধ্যে। ইয়েস অর নো? একটা গ্যাপের মধ্যে কি একাধিক কানেক্টর ইউজ করা যাবে? লিঙ্কার অথবা কানেক্টর ইউজ করা যাবে না? হারাম, হারাম। একের অধিক দিলে তোমাকে কেটে দিবে, ঠিক আছে? অতি চালাকের গলায় দড়ি হয়ে যাবে তখন। ওকে, মনে থাকে যেন। তার মানে যে কোনো একটা ইউজ করবা, তোমার কাছে সবচেয়ে যেটা ভালো মনে হবে সেটা দিয়ে দিবা, ঠিক আছে? বুঝছি। স্পেশালি নাকি স্পেশালি, দুইটাই বানান ঠিক আছে বাবুল, বা দুইটাই বানান ঠিক আছে। ই দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, তারপর এরপর দেখো, এরপর হচ্ছে ইফ উই রিড আ বুক, যদি আমরা একটা বই পড়ি, অনলি ওয়ান্স, একবার মাত্র, শুধুমাত্র একবার একটা বই পড়ি, উই ক্যান নট ডিসকভার মেনি থিংস, আমরা এই বই থেকে অনেক কিছুই মানে উদ্ধার করতে পারি না, মানে আবিষ্কার করতে পারি না, মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন থাকতে পারে, সেটা আমরা একবার পড়লেই কিন্তু পারি না। আচ্ছা, তারপর ড্যাশ বেজিং অন অন রিডিং উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক। বলো তো বি নাম্বারে আমরা কি ইউজ করতে পারি? সো, হ্যাঁ ইউজ করতে পারি। গুড, মাশাআল্লাহ। সো, তাহলে সো বেজিং অন ওয়ান রিডিং, সুতরাং একবার পড়ার উপর ভিত্তি করে উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, একটা বুকের স্ট্যান্ডার্ড মানে মান যাচাই করতে পারি না। মানটাকে জাজ করা, আইডেন্টিফাই করা, ঠিক করা আসলেই উচিত নয়, তাই না? একবার একবার পড়ার উপর ভিত্তি করে হয়তো কিছুটা হবে, কিন্তু পরিপূর্ণ হবে না, তাই না? তাহলে সো আমরা এখানে সো ইউজ করতে পারি, তাই না? সো আর কি দেয়া যায় বলো তো? দেয়ারফর দেয়া যায়। হ্যাঁ রাইট, মাশাআল্লাহ, দেয়ারফর দেয়া যায়, অথবা হাউএভার দেয়া যায়। দেয়ারফর দেয়া যায়, দেয়ার, তারপর হচ্ছে ফর, দেয়ারফর দেয়া যায়। আর কি দেয়া যায়? আর কি দেয়া যায় বলো? হ্যাঁ দেয়ারফর। আর কি? দেন, হেন্স। হ্যাঁ, মোটামুটি দেয়া যায়। আচ্ছা, তারপর নেক্সট, উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ আ বুক। তারপর ড্যাশ আ বুক ইজ প্রেইজড হাইলি। ড্যাশ আ বুক, একটি বই, প্রেইজড অনেক বেশি প্রশংসিত হয়, উই হ্যাভ নো ডাউট, আমাদের তখন কোনো ডাউট থাকে না, সন্দেহ থাকে না, দ্য গ্রেটনেস অফ দ্য বুক, একটা বইয়ের ব্যাপারে। তাহলে কি দেওয়া যায় সি নাম্বারে? ইফ আ বুক ইজ প্রেইড, যখন মানে যদি একটা বই অনেক বেশি প্রশংসিত হয়, অথবা হোয়েন দেয়া যায়, রাইট? তার মানে দুইটাই দেয়া যাবে। তাহলে ইফ দেয়া যাবে যদি, অথবা হোয়েন যখন। যখন একটা বই অনেক বেশি প্রশংসিত হয়, বা যদি একটা বই অনেক বেশি প্রশংসিত হয়, ঠিক আছে, তখন কি হবে? অনেক বেশি প্রশংসিত হয়, অনেক বেশি ভাইরাল হয়ে যায়, তখন বুঝতে হবে উই হ্যাভ নো ডাউট, আমাদের তখন কোনো মানে সন্দেহই থাকে না। নো ডাউট, ডাউট মানে কি? সন্দেহ, তাই না? সন্দেহ থাকে না অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, মানে বইয়ের গ্রেটনেস সম্পর্কে কোনো সন্দেহ থাকে না, তাই না? আচ্ছা, তারপর ডি নাম্বার অপশন, ডি ড্যাশ বাই দ্য ফার্স্ট রিডিং। ড্যাশ বাই দ্য ফার্স্ট রিডিং কি হবে? ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট দেওয়া যায়, ইনফ্যাক্ট দেওয়া যেতে পারে কিছুটা, হাউএভার দেওয়া যায় কিছুটা, ভেরি অফেন, প্রায়ই, ভেরি অফেন দেওয়া যায়, রাইট? ভেরি অফেন মানে কি? প্রায়ই, ভেরি অফেন দেওয়া যায়। আচ্ছা, ভেরি অফেন বাই দ্য ফার্স্ট রিডিং মানে প্রায়ই, অথবা শিওরলি, অথবা জেনারেলি, হ্যাঁ দেওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি বাই দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড আ বুক,
হ্যাঁ, প্রায়ই আমরা প্রথম রিডিং এর উপর বইটা বুঝতে পারি না। তাহলে তাহলে অনেক অনেক কানেক্টর ইউজ করা যাবে, জেনারেলি ইউজ করা যাবে, ইউজুয়ালি ইউজ করা যেতে পারে। হ্যাঁ, বাই দ্য ফার্স্ট রিডিং অথবা ভেরি অফেন দিতে পারো। প্রায়ই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা যায়, প্রথম রিডিং এর উপর এই বইটাকে আমরা নাও বুঝতে পারি। তারপর নাম্বার অপশন ইতে বলো তো কি হবে। ইতে ড্যাশ ইফ ইট ইজ রিড, যদি এটা পড়া হয় তাহলে মোর দেন ওয়ান্স, একবারের বেশি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা তখন বুঝতে পারি দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজিলি, বইটার মহত্ব সহজভাবে বুঝতে পারি। তাহলে এখানে কি দেওয়া যায়, হ্যাঁ বাট, কিন্তু, তাহলে এখানে আমরা বাট ইউজ করতে পারি, কিন্তু যখন একবারের বেশি, দেখো প্রায়ই আমরা একবার পড়লে বইটা বুঝি না, কিন্তু একবারের বেশি পড়লে বইটা বুঝি। একদম ইজি হয়ে গেল না? কিন্তু একবারের বেশি পড়লে, হ্যাঁ অন দা আদার হ্যান্ড দেওয়া যায়, রাইট, অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, আদার হ্যান্ড, অন্যথায়। হ্যাঁ, তাহলে প্রায় হচ্ছে আমরা একবার পড়ে বইটা বুঝি না, কিন্তু একবারের বেশি পড়লে বইটা বুঝি। বুঝা গেল? এই হচ্ছে মেইন অর্থ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এই মিনিং আসে এরকম যা যা থাকবে, ভেরি অফেন মানে হচ্ছে প্রায়ই, প্রায়শই, মানে এটা অনেক সময় ঘটে থাকে, তাই না? আমরা অনেকেই বই পড়ি, কিন্তু ধরো তোমার বাংলা ফার্স্ট পেপারই ধরো, যদি বাংলা ফার্স্ট পেপার হয় অথবা ইংলিশ হয়, সেক্ষেত্রে একটা প্যাসেজ অথবা বাংলা ফার্স্ট পেপারে যে কোনো একটা গল্প একবার পড়লে অনেক সময় বুঝে নাও আসতে পারে, তাই না? এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, একটা প্যাসেজ পড়লাম বা একটা একটা গল্প পড়লাম, কিন্তু বুঝলাম না আসলে ঘটনাটা কি ঘটলো। একটা নাটক যেমন পদ্মা নদীর মাঝি বা এরকম কি আছে না নাটক উপন্যাস, একবার পড়লাম কিন্তু অনেক সময় বুঝতে পারি না মূল বিষয়টা কি, কিন্তু যখন আমরা কয়েকবার পড়ি, বুঝছো এই বিষয়টা কিন্তু প্রায়ই আমরা অনেক গল্প টল্প অনেক প্যাসেজ একবার পড়লে বুঝি না, কিন্তু যখন একের বেশি বার পড়ি তখন মনে থাকে। ঠিক না? এই হচ্ছে মিনিংটা সেন্টেন্সের। একদম ক্লিয়ার না? ওকে, তাহলে তো আমরা বুঝেই ফেললাম। সো এভাবে হচ্ছে আমরা সলিউশন করব। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কানেক্টর গুলো ইউজ করব সেন্টেন্সের শুরুতে, আর লিঙ্কার গুলো ইউজ করব সেন্টেন্সের মাঝে। এই তখন ওইটাকে লিঙ্কার বলা হবে, আর যখন সেন্টেন্স শুরুতে হবে তখন ওইগুলোকে কানেক্টর বলা হবে। এবং এখানে মনে রাখতে হবে, অবভিয়াসলি আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিশেষ করে সেম কানেক্টর গুলো বারবার ইউজ করব না আমরা। সেম কানেক্টর মানে একটা তুমি মেইনলি লেখলা, বি নাম্বারে গিয়ে তুমি মেইনলি লেখলা, আবার ডি নাম্বার অপশনে গিয়ে তুমি মেইনলি লেখলা, অথবা ই নাম্বারে গিয়ে তুমি আবারও মেইনলি লেখলা। সো এইভাবে করা যাবে না। তার মানে এক মুরগি কয়বার জবাই দেওয়া যায়? বারবার না, বারবার না, একবারই জবাই দেবা, ঠিক আছে? এক মুরগি একবারই ইউজ করব, বারবার ইউজ করা যাবে না, ঠিক আছে? তাহলে একই কানেক্টর একটা প্যাসেজের মধ্যে বারবার ইউজ করবা না, এটা হচ্ছে প্রথম কথা, প্রথম সাজেশন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে একটা গ্যাপের মধ্যে অনেক সময় একাধিক কানেক্টর অনেকে ইউজ করে ফেলে না, জোসের ঠেলায় একাধিক কানেক্টর ইউজ করে বসি আমরা একটা গ্যাপের মধ্যে। সো এটা করা যাবে না। হ্যাঁ, অনেক সময় ভাবি যে না দুইটা ইউজ করে দুইটাই ব্যবহার মানে বসিয়ে দেই, যেহেতু দেখতে শুনতে ভালো লাগছে, তার মানে তুমি এখানে বাটও বসায় দিলা, এখানে অন দা আদার হ্যান্ডও বসায় দিলা। হ্যাঁ, এবার স্যারে বুঝে নিবেন, যেটা ভালো সেটা স্যার নিয়ে নিবেন উত্তর। কিন্তু আসলে বিষয়টা এরকম না, অনেক সময় দেখবে যে দুইটা ইউজ করেছো, সো স্যার কিন্তু দুইটাই কেটে দেবে। ঠিক না? এরকম আর কি। সো দুইটা করা যাবে না, একটা ইউজ করবো আমরা। ওকে, তাহলে এটা মনে থাকে যেন। সো এভাবে হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, বিগত সালে বোর্ড প্র্যাকটিস গুলো করে ফেলে দেখবে একদম ইজি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসলাম।